নমস্কার। ভালোই একটু শীত পড়তে শুরু করেছে, তাই না? সন্ধ্যাবেলা এখন বেশ ভালো লাগে সোয়েটার টোয়েটার পরে একটু বেরোতে। আর কি বলুন তো, এই শীতে ভীষণ মন টানে চায়ের সুঘ্রাণটা নিতে ইচ্ছে করে। যে কোনোই হোক, লাল চা হোক, দুধ চা হোক, আমার ভীষণ প্রিয় চা। এত চা চা বলছি, চলুন তাহলে একটু চা বানিয়েই ফেলি। আসুন। এই যে আমি চা সব রেডি করেই দিয়েছিলাম, দুধ টুধ দিয়ে তার মধ্যে একটু তেজপাতা দিয়েছি, তারপর দিয়েছি আদা থেতো করে, তেজপাতা তো আছে, লবঙ্গ আছে সাথে, লং যেটা, আর এলাচ দিয়েছি, সুন্দর সুঘ্রাণ হয়। আর চা পাতাও দিয়ে দিয়েছি একসাথে। একটু ফুটে উঠলেই না চা নিয়ে নেব কাপে। একটু ঢেকে দিই, একটু ধিমে আছে করাই ভালো। চলছে চা, হতে থাকুক। আপনাদের কার কার চা খেতে ভালো লাগে আমাকে বলবেন তো, একটু বলবেন প্লিজ কমেন্ট করে। আমি তো ভীষণ ভালো পাই চা। চা অবশ্য দুধ চা নয়, লাল চা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালোই। আর দিনে যত 2-3 বার হলে বেশ ভালো, আর বেশি দরকার হয় না। আর চা না কখনোই সকালে উঠে শুধু খাওয়া ঠিক নয়, কিছু বিস্কিট বা কিছু মুড়ি টুড়ি এসব দিয়ে খেলে তবে ভালো। আর এত সুন্দর চায়ের সুঘ্রাণ বেরোচ্ছে, আর সাথে তো একটা কবিতা না হলে চলবেই না, তো কবিতাও থাকবে। চাটা এক্ষুনি হয়ে যাবে, বেশি তো সময় লাগে না চা হতে। আমরা যারা বাঙালিরা, ওদেরকে চা ছাড়া চলে? একটা দিনও বোধহয় চলবে না, সেই সকাল থেকে বিকেল রাত অবধি চলতেই থাকে। আর যদি অতিথি আসে তাহলে তার কোথায় নেই। ব্যাস, মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, আর আমি না চায়ে চিনি নেই না। আপনাদের যদি চায়ে চিনি নিতে ভালো লাগে তাহলে একটু দিয়ে দেবেন চিনি। আমি চা চিনি ছাড়াই খাই, ওটাই ভালো লাগে। এই যে হয়ে গেল। অল্প একটু নিয়ে নিলাম। চলুন, সাথে একটা কবিতাও হয়ে যাবে আর চাও হয়ে যাবে সাথে। ব্যাস, দারুণ সুন্দর একটা কবিতা। সেই যে কবিগুরুর সেই বিখ্যাত কবিতাটি পড়ছি আমি। সাধারণ মেয়ে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা অ্যালোকেশির মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সে সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদাশয় বটে, জিতেই দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্যা? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেলোমেলের চিঠিতে লিখেছিলে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কোলান দিয়েছি তুলে, সেই যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটু ভরা থাক,
একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি? কিন্তু চমৎকার, হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবু কি সত্য নয়? বুঝতেই পারছ। একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটি গল্প লিখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনী দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দক পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বোর মাগি, সে বোর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রেখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বাড়ি বাড়ি ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিত হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে, কিন্তু ওখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মুরের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্যে সভা ডাকা হোক না, বড় বড় নামজাদা সভার। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওর করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনও কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে তোমার নটেশাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। আজ আসি, থ্যাংক ইউ।